ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড ও আর্জেন্টিনা। দলে নেই ইনজুরি সমস্যা, অপরিবর্তিত স্কোয়াডে সুইসদের হারিয়ে টানা দ্বিতীয় সেমিফাইনাল নিশ্চিতের মিশন আলবিসেলেস্তাদের। বিপরীতে জমাট রক্ষণে মেসি মার্তিনেজদের রুখে দেওয়ার পরিকল্পনা সুইসদের। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম জয় তুলে শেষ চারে নাম লেখাতে চায় দলটি। যুক্তরাষ্ট্রের ক্যানসাসে ম্যাচ শুরু হবে রোববার সকাল 7টায়। বিস্তারিত মুজদেবিন তারেকের প্রতিবেদনে। বিশ্বকাপের নকআউট মঞ্চ মানেই স্নায়ুর লড়াই, যেখানে ভুল করার মাসুল টুর্নামেন্ট থেকে বিদায়। এমন এক সমীকরণ সামনে রেখে ইউরোপের সুশৃঙ্খল ফুটবল দল সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিশ্বকাপে টানা 9 ম্যাচ অপরাজিত আলবিসেলেস্তারা সুইসদের বিপক্ষেও কখনো হারের মুখ দেখেনি। মুখোমুখি 7 লড়াইয়ের 5টিতে জয়, 2টিতে ড্র। বিশ্বকাপে দু দলের 2 দেখায় প্রতিটিতেই শেষ হাসি আর্জেন্টিনার, যার সবশেষটি ছিল 2014 বিশ্বকাপে রাউন্ড অফ 16-এ। গ্রুপ পর্বের মধুচন্দ্রিমা শেষে নকআউটে অনেক চড়াই উতরায় পাড়ি দিতে হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নদের। সুইজারল্যান্ডের বিপক্ষেও দলের কাণ্ডারি সেই লিওনেল মেসি। আসরে 8 গোল করা এলেনটেনকে ঘিরেই প্রস্তুত দলের আক্রমণ ভাগ। পাশাপাশি মাঝমাঠ দলের শক্তির জায়গা হলেও দুশ্চিন্তা সেই রক্ষণ ভাগকে ঘিরে। আর গোলপোস্টে যেন নিজের সেরা ছন্দ হারিয়ে খুঁজছেন এমি মার্তিনেজ। আমার কাছে তারা খুব ভালো একটা দল। তারা সেরা সেরা দলগুলোর সাথে লড়াই করে এবং সফল হয়। তারা জিততেও পারে আবার হারতেও পারে, কিন্তু তারা সবসময় প্রতিদ্বন্দ্বিতা করে। তাদের বিশ্বকাপ খেলার ঐতিহ্য রয়েছে, অভিজ্ঞ খেলোয়াড় আছে এবং তারা শারীরিকভাবে বেশ শক্তিশালী। তারা একটি কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে। বিপরীতে জমাট রক্ষণ আর নিখুঁত কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনাকে রুখে দেওয়ার পরিকল্পনা সুইজারল্যান্ডের। মাঝমাঠ ব্লক করে বিশ্ব চ্যাম্পিয়নদের আটকে রাখার সব ছকই কষছে তারা। তবে দলের সেরা তারকা ইয়োহান মানজাম্বিকে ছাড়াই শেষ 8-এ লড়তে হবে সুইসদের। ইনজুরি ছিটকে দিয়েছে আসরে 3 গোল ও 2 অ্যাসিস্ট করা মানজাম্বিকে। আক্রমণ ভাগে সেরা তারকা না থাকায় রক্ষণাত্মক ফুটবলে ম্যাচ টাই ব্রেকারে নেওয়ার চেষ্টা থাকবে দলটির, যে ছকে কলম্বিয়াকে হারিয়েছে সুইজারল্যান্ড, যেখানে মূল ভরসা হবে দলের গোলরক্ষক কোভেল। দুর্ভাগ্যবশত জোহান মানজাম্বি ইনজুরিতে, এটা একটা বড় ধাক্কা। এই টুর্নামেন্টে সবকিছু তার জন্য কত চমৎকারভাবে কাজ করছিল। দুর্ভাগ্যবশত তিনি খেলতে পারছেন না, যা আমাদের জন্য খুবই বেদনাদায়ক। আমরা একটা দল হিসেবে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। ম্যাচ ভেন্যু ক্যানসাসের অ্যারোহেড স্টেডিয়াম কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে আর্জেন্টিনাকে, কারণ এই মাঠেই মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা করেছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত এর আগে 3টি বিশ্বকাপ জিতেছিল লাতিনের দেশগুলো। এবার হুমকির মুখে তাদের অজেয় থাকার রেকর্ড। শেষ প্রতিনিধি হিসেবে টিকে আছে কেবল লিওনেল মেসির আর্জেন্টিনা। সুইসদের হারাতে পারলে আলবিসেলেস্তারা টিকে থাকবে লাতিনদের স্বপ্ন। বিপরীতে আর্জেন্টিনাকে হারাতে পারলে অল ইউরোপীয় সেমিফাইনালে নাম লেখাবে সুইজারল্যান্ড। মুজনাবিন তারেক, যমুনা স্পোর্টস, কানসাস সিটি, যুক্তরাষ্ট্র। তবে আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলটা যার বিপক্ষেই খেলতে নামুক না কেন, একটা আতসী কাঁচের নিচে তারা আছে। রেফারিং নিয়ে একটা আলাদা সমালোচনা সেটা তো চলছেই। আর্জেন্টিনা কি আসলেই রেফারিং সহায়তা করছে? সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে এমন প্রশ্নের দাঁত ভাঙা জবাব দিলেন কোচ লিওনেল স্ক্যালোনি। বলেন, কিছু মানুষ চায় না আর্জেন্টিনা জিতুক, তারাই বারবার এমন অভিযোগ আনছেন। কোচের বিশ্বাস, এই খোঁচাখুচিতে দল ভেঙে তো পড়বেই না, উল্টো জেদ থেকে মাঠে দেবে সেরাটা। মাঠে দুর্দান্ত ফুটবল খেলছে লিওনেল মেসির আর্জেন্টিনা, কিন্তু সেই মেসি এনজোদের পারফরমেন্স অনেকটাই ম্লান হয়ে যাচ্ছে রেফারিং বিতর্কে। আর্জেন্টিনাকে অনৈতিক সহায়তা দিচ্ছে ফিফা, সেই আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পৌঁছে গেছে আন্তর্জাতিক বড় বড় গণমাধ্যমগুলোতেও। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও এই রেফারিং বিতর্ক নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হলো আর্জেন্টাইন কোচ স্কালোনিকে। মিশর ম্যাচের আগে একই ধরনের প্রশ্ন কৌশলে এড়িয়ে গেলেও এবার কড়া জবাব দিলেন এই আর্জেন্টাইন। এখানে কোনো বিশেষ পক্ষপাতিত্ব নেই, এটি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি প্রবণতা। আজকাল যে কোনো ছোট বিষয়কেই বড় করে দেখানো হয়। রেফারির সহায়তার মতো কোনো কিছুর অস্তিত্ব নেই। আমরা 2026 সালের ফুটবলে আছি, যেখানে সমস্ত প্রযুক্তি রয়েছে, ফলে এটি অসম্ভব।
তবে কেবল এবারের আসরেই নয়, একটি পক্ষ সবসময় আর্জেন্টিনার প্রতি এমন আচরণ করে থাকে বলছেন স্কালোনি। ম্যারাডোনার অতিমানবীয় আর্জেন্টিনা থেকে যার শুরু, আর বর্তমানে মেসির আমলেও চলছে এই অতিরঞ্জিত উপস্থাপনা বলছেন স্কালোনি। 1986 সালেও তারা বলেছিল যে আমাদের সুবিধা দেওয়া হয়েছিল, তার মানে এটি এখনকার নতুন কিছু নয়। আর্জেন্টিনা সবসময় টুর্নামেন্টকে জমিয়ে তোলে এবং এমন কিছু মানুষ আছে যারা চায় না আর্জেন্টিনা জিতুক। খেলোয়াড়দের কাছেও এই কথা পৌঁছায়। আমরা এটিকে এক ধরনের জেদ হিসেবে ব্যবহার করি, যাতে তারা মাঠে আরো ভালো পারফর্ম করতে পারে। মিশরের বিপক্ষে ম্যাচে জিকোর করা গোলটি বাতিল করার সিদ্ধান্তটি যে সঠিক ছিল তার পক্ষে যুক্তি দেখিয়েছেন স্কালোনি। সেই সাথে এনজোর গোলটিও ছিল নিখাত, দাবি করছেন এই ট্যাকটিশিয়ান। লিসান্দ্রো মার্টিনেজের পায়ে ওরা পা দিয়ে আঘাত করেছিল, তা কম হোক বেশি হোক বা সামান্যই হোক না কেন, ওটা ফাউল ছিল। এখানে অন্য কোনোভাবে দেখার সুযোগ নেই। তবে সব সমালোচনার জবাবটা মাঠেই দিতে চান এই আর্জেন্টাইন, সুইজারল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় তুলে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। রাত পোহালেই সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। প্রশ্ন উঠছে, কেমন হবে এবারে শুরুর একাদশ? মাঝমাঠে কি কোনো বদল আসছে? সুযোগ কি পাচ্ছেন লো সেলসো সিমিওনেরা, নাকি আগের একাদশের উপরই ভরসা রাখবেন লিওনেল স্ক্যালোনি? শেষ 8-এর গুরুত্বপূর্ণ ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের একাদশ কেমন হবে এবং কোন ফরমেশনে দলকে খেলাবেন কোচ লিওনেল স্ক্যালোনি? দর্শক, শুরুতেই বলতে চাই, কানসাস সিটিতে এসে আর্জেন্টিনা তারা 3 দিন অনুশীলন করেছে, তার মধ্যে একদিন ছিল ক্লোজ ডোর। তবে এই অনুশীলন দেখে যেটা মনে হচ্ছে, হয়তোবা সুইজারল্যান্ডের বিপক্ষে অপরিবর্তিত একাদশটাই খেলাবেন স্ক্যালোনি। মিশরের বিপক্ষে শুরুর যে হতাশা ছিল, সেটার পরও তিনি সেই একাদশটাতেই আস্থা রাখতে চান। এবং আর্জেন্টিন গণমাধ্যম তারাও কিন্তু বলছে যে এই ম্যাচে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। তবে যদি দু একটি জায়গায় পরিবর্তন আসে, সেই জায়গাগুলো ঠিক কারা বাদ পড়ছেন সেটা নিয়ে একটু কথা বলতে চাই। ডিফেন্সে রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ তারা মোটামুটি নিশ্চিত তারা খেলবেন, এবং তাগলিয়াফিকো, যে মিশরের বিপক্ষে তিনি শুরুর একাদশে ছিলেন এবং বেশ ভালো খেলেছেন, তার প্রতিও আস্থা আছে স্ক্যালোনির। মলিনার পরিবর্তে হয়তো মন্তিয়ালকে দেখা যেতে পারে, কারণ মিশরের বিপক্ষে ম্যাচে মলিনার পরিবর্তে মাঠে নেমে মন্তিয়াল কিন্তু দারুণ পারফরমেন্স করেছিলেন। সেই জায়গাটায় স্ক্যালোনি পরিবর্তন আনতেও পারেন। মিডফিল্ডে এনজো ফার্নান্দেজ, ডিপল এবং ম্যাকঅ্যালিস্টারের সঙ্গী হতে যাচ্ছেন পারেদেস। দারুণ খেলেছেন মিশরের বিপক্ষে ম্যাচে, এবং সেই জায়গাটায় নিঃসন্দেহে মিডফিল্ডে এই যে ত্রয়ী ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং ডিপল, তার সঙ্গে পারেদেসকে দেখা যাবে। ম্যাকঅ্যালিস্টার একটু উপরে খেলবেন এবং কিছুটা হোল্ডিং মিডফিল্ডের ভূমিকায় থাকবেন পারেদেস। এবং যে আরেকটা জায়গায় পরিবর্তন আসতে পারে, স্ক্যালোনি হয়তো চিন্তা করতেও পারেন, সেই জায়গাটা হচ্ছে একদম নাম্বার 9 আক্রমণ ভাগ। মিশরের বিপক্ষে ম্যাচে যেখানে প্রথমবারের মতো এবারে বিশ্বকাপে শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন হুলিয়ান আলভারেজ, কিন্তু নামের প্রতি তিনি সুবিচার করতে পারেননি বা সুযোগটা তিনি কাজে লাগাতে পারেননি। বিকল্প হিসেবে তার পরিবর্তে মাঠে নেমে লাউতারো মার্টিনেজ অসাধারণ খেলেছেন, 2টি গোলে তিনি সহায়তা করেছেন, সুযোগ তৈরি করেছেন। সেই জায়গায় স্ক্যালোনি মার্টিনেজকে শুরুর একাদশে নামাবেন, নাকি আরো একবার আলভারেজে আস্থা রাখবেন, অথবা মার্টিনেজকে হয়তো তিনি বেঞ্চে রেখে বা বিকল্প নামানোর একটা চেষ্টা করতে পারেন, যেহেতু সুইজারল্যান্ডের বিপক্ষে নকআউটের ম্যাচ হয়তো 120 মিনিটেও যেতে পারে। সেই জায়গায় শক্তি সঞ্চয়ের কথা চিন্তা করে বা শেষ দিকে দলের আক্রমণ ভাগে কাজে লাগানোর কথা চিন্তা করে মার্টিনেজকে হয়তো বিকল্প নামানো হতে পারে। এছাড়া বাকি একাদশ অপরিবর্তিত থাকবে। স্ক্যালোনি আর্জেন্টিনার ডাগআউটে 101টা ম্যাচ পরিচালনা করেছেন, তার আগে মাত্র 3 বার তিনি অপরিবর্তিত একাদশ খেলেছেন। যদি সুইজারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটা আর্জেন্টিনা অপরিবর্তিত একাদশ নিয়ে খেলে, তাহলে সেটি হবে স্ক্যালোনির অধীনে 4র্থবারের মতো অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামবে আর্জেন্টিনা। এবং ফরমেশন, যেহেতু উইং এর দুর্বলতা আছে, সেক্ষেত্রে 4-4-2 মানে মিডফিল্ড বেসড যে ফরমেশন, সেটি সুইজারল্যান্ডের বিপক্ষে সেই ফরমেশনে খেলবে আর্জেন্টিনা। মুজরাব বিন তারেক, যমুনা স্পোর্টস, কানসাস সিটি, যুক্তরাষ্ট্র। কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচে রাতে মাঠে নামতে যাচ্ছে ইংল্যান্ড ও নরওয়ে। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার দুদল মুখোমুখি হবে। একদিকে ব্যালেন্সড ইংল্যান্ড, অপরদিকে হালান্ড ওডেগার্ডদের ডার্ক হর্স নরওয়ে। শেষ 4-এর টিকিট পাবে এক দল। মায়ামিতে বাংলার সময় ম্যাচ শুরু হবে রাত 3টায়।
লড়াইটা থ্রি লায়ন্স বনাম ভাইকিংদের। একদিকে হালান্ড, ওডেগার্ড, নুসার বিধ্বংসী আক্রমণ, আরেকদিকে হ্যারি কেইন, বেলিংহাম ও সাকা সহ একঝাঁক সুপারস্টার। কার হাতে উঠবে সেমিফাইনালের কাঙ্ক্ষিত টিকিট? এই দ্বৈরথের আগে যুক্তরাষ্ট্রের ফোর্ট লাউডারহিলে শেষ মুহূর্তে ঘাম ঝরিয়েছে ইংল্যান্ড দল। থ্রি লায়ন্সদের অনুশীলনে বাড়তি অনুপ্রেরণা জোগাতে মাঠে হাজির হয়েছিলেন সাবেক ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহাম। তবে জেরেল কোয়ান্সা লাল কার্ডের কারণে এই ম্যাচে নিষিদ্ধ থাকায় বড় শঙ্কা জেগেছে ইংলিশদের রক্ষণভাগ নিয়ে। ডেকলান রাইস ও মার্ক গেহিরও রয়েছে ফিটনেস ইস্যু। রক্ষণের এই দুর্বলতা তাই কিছুটা চিন্তার কারণ হতে পারে কোচ টমাস টুখেলের। অবশ্য ডিফেন্সে সেই ঘাটতি পুষিয়ে নিতে পুরোপুরি প্রস্তুত আক্রমণ ভাগ। আসরে দুর্দান্ত ছন্দে থাকা হ্যারি কেইন ও মাঝমাঠের জেনারেল জুড বেলিংহামের ফর্ম আত্মবিশ্বাসের তুঙ্গে রাখছে 1966 সালের বিশ্বজয়ীদের। এদিকে প্রতিপক্ষ যখন নরওয়ে, তখন ডেরায় স্বস্তির সুযোগ নেই বিন্দুমাত্র। চলতি বিশ্বকাপে একের পর এক চমক দেখিয়ে বাজিমাত করেছে দ্য ভাইকিংসরা। বিশেষ করে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ডিফেন্স গুড়িয়ে জোড়া গোল করা আর্লিং হালান্ড একাই যেন প্রতিপক্ষের জন্য মূর্তিমান আতঙ্ক। টুর্নামেন্টে এখন পর্যন্ত নামের পাশে 7 গোল জড়ানো এই বিধ্বংসী স্ট্রাইকারই নরওয়ের মূল বাজি। আর মাঝমাঠের সুতো বাঁধতে ওডেগার্ড তো আছেনই দলের অন্যতম ভরসা হয়ে। দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে 11 বার, যেখানে ইংল্যান্ডের 6 জয়ের বিপরীতে নরওয়ের জয় মাত্র 2টিতে। দুই দলের সবশেষ দেখা হয়েছিল 2014 সালের প্রীতি ম্যাচে, যেখানে 1-0 গোলের জয় পেয়েছিল থ্রি লায়ন্সরা। তবে ফুটবল বিশ্বকাপের মহামঞ্চে এটাই হতে যাচ্ছে দুই দলের প্রথম ঐতিহাসিক লড়াই। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত 3টায় সেমিফাইনালে ওঠার এই হাই ভোল্টেজ লড়াইয়ে মাঠে নামবে দুই দল, যেখানে জয়ী দল শেষ 4-এ প্রতিপক্ষ হিসেবে পাবে আর্জেন্টিনা কিংবা সুইজারল্যান্ডের মধ্যকার বিজয়ী দলকে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। হালান্ডে মজেছে নেট দুনিয়া। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় এক রাশিয়ান মডেলকে নিয়ে। কদিন আগেও যাকে কেউ চিনত না, সেই আনাস্তাসিয়ার পেছনে লাইন ধরেছে বিশ্বের বড় বড় ব্র্যান্ডগুলো। হালান্ডের মতো দেখতে হওয়ায় রাতারাতি বদলে গেছে জীবন। রাশিয়ান এই মডেলের একটি ভিডিওর ভিউই এরই মধ্যে ছাড়িয়েছে 110 মিলিয়ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে হালান্ডে মজেছেন সবাই। তার লাইফস্টাইল নিয়ে চর্চা বেড়েছে ব্রাজিল বধের নায়ক হওয়ার পর। একদিকে মাঠে চলে আর্লিং হালান্ডের গোল উৎসব, অন্যদিকে নেট দুনিয়ায় বিনোদনের ঝড়। এই যেমন 24 বছর বয়সী রাশিয়ান মডেল আনাস্তাসিয়া কস্ত্রোমিলিনা। মস্কো ভিত্তিক মোশন মডেল এজেন্সির এই মডেলের একটি ভিডিওর ভিউ এরই মধ্যে ছাড়িয়েছে 11 কোটি। প্রতিক্রিয়া জানিয়েছেন 50 লাখেরও বেশি মানুষ। অথচ কিছুদিন আগেও ফুটবল নিয়ে কোনো ধারণাই ছিল না তার। আমি আসলে কখনোই ফুটবল নিয়ে আগ্রহী ছিলাম না। হুট করে আমার এক বন্ধু প্রথম খেয়াল করে যে আমাকে দেখতে নাকি হুবহু নরওয়েজিয়ান ফরওয়ার্ড আর্লিং হালান্ডের মতো লাগে। সত্যি বলতে শুরুতে এই তুলনাটা আমার একদমই ভালো লাগেনি। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কেন সবাই আমাকে একজন পুরুষ ফুটবলারের সাথে মেলাচ্ছে। আনাস্তাসিয়ার শুরুর সেই বিরক্তি এখন রূপ নিয়েছে দারুণ সাফল্যে। হালান্ডের সাথে এই সাদৃশ্যকে ইতিবাচকভাবেই নিয়েছেন এই রাশিয়ান মডেল। এটিকে রসিকতা হিসেবে দেখার পাশাপাশি নিজের মডেলিং ক্যারিয়ারের দারুণ এক হাতিয়ার বানিয়েছেন তিনি। এখন বিশ্বের বড় বড় ব্র্যান্ডগুলো তার সাথে কাজ করার জন্য রীতিমতো লাইনে। এখন আমি বিষয়টা বেশ উপভোগ করি। আমার আশা হালান্ড হয়তো আমার এই ভিডিওগুলো দেখছেন এবং পছন্দ করেছেন। তবে আমার জীবনের এখন সবচেয়ে বড় ইচ্ছা হলো কোনো একদিন এই সুপারস্টারের মুখোমুখি হওয়া এবং তার সাথে একটা সেলফি তোলা। হালান্ডের চেহারা শুধু ইন্টারনেট দুনিয়ায় খ্যাতি এনে দেয়নি, আনাস্তাসিয়ার জীবনযাপনেও এনেছে পরিবর্তন। ফুটবল থেকে দূরে থাকা এই মডেলের এখন নতুন শখ নিয়মিত খেলা দেখা। আর চলতি 2026 বিশ্বকাপে তার পুরো সমর্থন থাকছে হালান্ডের নরওয়ের দিকেই। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। ফুটবল পাড়ায় এরই মধ্যে আলোচনা তৈরি হয়েছে লামিন ইয়ামালের ছোট ভাই কেইন ইয়ামালকে নিয়ে। শুক্রবার রাতে বেলজিয়ামকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে পৌঁছেছে স্পেন। টিভি ক্যামেরায় তখন ধরা পড়েছেন কেইন। লামিন মাঠে থাকলে অধিকাংশ সময়েই কেইনকে গ্যালারিতে দেখা যায়। ইয়ামালের মতে কেইন তার নিজের সন্তানের মতো। তার পরিবার আনন্দে আছে, এটাই তাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়।
সোশ্যাল মিডিয়ায় উকিঝুঁকি মারলেই এই ভিডিওগুলো আপনার সামনে পড়বে। লামিন ইয়ামালকে তো আপনার চেনাই, সঙ্গীকেও নিশ্চয়ই এরই মধ্যে চিনে ফেলার কথা। ইয়ামালেরই ছোট ভাই কেইন ইয়ামাল, নির্দ্বিধায় ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শিশু। শুক্রবার রাতেই যেমন বেলজিয়ামকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে পৌঁছেছে স্পেন, টিভি ক্যামেরায় তখন ধরা পড়েছেন কেইন। লামিন আবার সেদিকে ইঙ্গিত করে হেসে উঠেছেন। অস্ট্রিয়াকে হারিয়ে স্পেন যখন রাউন্ড অফ 16-এ উঠল, সে ম্যাচেও দর্শক সারিতে কেইনকে দেখা গিয়েছিল। ইয়ামালের মতে কেইন তার নিজের সন্তানের মতো। ছোট ভাইকে এত খুশি হতে দেখলে আমি আবেগপ্রবণ হয়ে পড়ি। তাছাড়া আমার মা এবং বন্ধুরা সবসময় যে জীবনের স্বপ্ন দেখেছেন তাদেরকে সেই জীবনযাপন করতে দেখতেও ভালো লাগে। আমার ছোট ভাই আমার সব, ওকে আমি ভীষণ ভালোবাসি। মনে হয় ও যেন আমার নিজের সন্তান। স্পেন 2024 সালে ইউরো জিতলে প্রথমবারের মতো আলোচনায় আসে কেইন। এরপর থেকে নিয়মিতই তাকে গ্যালারিতে দেখা যায়। বার্সেলোনার প্রতিটা ম্যাচে গ্যালারিতে তো থাকেই, বিভিন্ন অ্যাওয়ে ম্যাচেও দেখা যায়। এমনকি গত বছরের সেপ্টেম্বরে ব্যালন ডি'অর অনুষ্ঠানেও ছোট ভাইকে নিয়ে গিয়েছিলেন ইয়ামাল। 2025-এর জুলাইয়ে যখন বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করেন, পুরো পরিবারকে পাশে রেখেছিলেন লামিন। ইয়ামালের সবচেয়ে প্রায়োরিটির জায়গা তার পরিবারকে খুশি রাখা। পুরো দুনিয়ার হটকেক হয়ে যাওয়ার পরও নিজের শেকড়কে ভোলেননি ইয়ামাল, ভোলেননি তার মা কতটা কষ্ট করে তাকে বড় করেছেন। সেজন্যই হয়তো ছোট ভাইয়ের প্রতি তার এই ভালোবাসা। মায়ের বয়স যখন মাত্র 16 তখন আমার জন্ম হয়। বাবাকেও বেঁচে থাকার তাগিদে রাস্তায় বের হতে হতো। কখনো কখনো আমাদের জন্য খাবার জোটাতে রাস্তার পরিত্যক্ত জিনিসপত্রও কুড়াতে হয়েছে তাকে। আমি এমন এক ফ্ল্যাটে বড় হয়েছি যেখানে রান্নাঘর আর শোবার ঘর একই জায়গায় ছিল। আজ আমার মাকে সুখী দেখি, আর আমার ভাই সেই শৈশব পাচ্ছে যা আমি কখনো পাইনি। এটাই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়। 2022-এর সেপ্টেম্বরে জন্ম কেইনের। সে লামিনের মা শেইলা এবানার সন্তান। দুজনের বাবা আলাদা হলেও ইয়ামাল ও কেইনের সম্পর্ক তাই ভীষণ নিবিড়। যদিও দুজনের বাবা আলাদা, কিন্তু তাতে কি বা আসে যায়, ভাই তো ভাই। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। বিক্রি করা হচ্ছে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভেন্যুর ঘাস, যার প্রতিটি টুকরো বিক্রি করা হবে $450, যা কিনা বাংলাদেশি মুদ্রায় প্রায় 55,000 টাকারও বেশি। সেই সাথে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কো ম্যাচের ভেন্যু বস্টন স্টেডিয়াম ফিরছে আগের রূপে। প্রাকৃতিক ঘাস পাল্টে সেখানে বসানো হচ্ছে কৃত্রিম সিনথেটিক টার্ফ। আপকামিং NFL সিজন এবং নিউ ইংল্যান্ড রেভলিউশনের ম্যাচের প্রস্তুতিতে এমন সিদ্ধান্ত। আগামী 19 জুলাই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে মেটলাইফ স্টেডিয়ামে, যা কিনা এখন আর কারোই অজানা নয়। কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ফাইনালের সেই খেলার মাঠ। কারণ এবার মেটলাইফ স্টেডিয়ামের মাঠের আসল ঘাস কেটে তা বিক্রি করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে ফিফা, যার প্রতিটি টুকরো বিক্রি করা হবে $450, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় 55,000 টাকারও বেশি। ফিফা জানিয়েছে ফাইনাল ম্যাচের মাঠের আসল ঘাসের টুকরোকে অত্যন্ত যত্ন সহকারে একটি প্রিমিয়াম অ্যাক্রিলিক কাঠামোর ভেতর স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়েছে, যাতে করে ঘাসটি নষ্ট না হয়ে আজীবন থাকে অম্লান। সাথে থাকছে একটি বিশেষ USB কেপসেক, যা এর অথেন্টিক হওয়ার প্রমাণ দেবে। আর এই পুরো জিনিসটি ক্রেতার কাছে পৌঁছাবে একটি চমৎকার লাক্সারি বক্সে। এদিকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচটি শেষ না হতেই সম্পূর্ণ এক ভিন্ন মহাযজ্ঞ শুরু হয়েছে বস্টন স্টেডিয়ামে। ফিফার নিয়ম মেনে যে অস্থায়ী প্রাকৃতিক ঘাসের পিচ বসানো হয়েছিল তা সরিয়ে মাত্র কয়েকদিনের ব্যবধানে সেখানে ফিরে আনা হচ্ছে কৃত্রিম সিনথেটিক টার্ফ। আপকামিং NFL সিজন এবং নিউ ইংল্যান্ড রেভলিউশনের ম্যাচের প্রস্তুতিতে দিনরাত এক করে কাজ করছেন ক্রু মেম্বাররা। তবে বিশ্বকাপ চলাকালীন এই পিচের কঠোরতা এবং আর্দ্রতার মাত্রা নিয়ে খেলোয়াড় ও কোচদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। কেউ কেউ মাঠের বাউন্স নিয়ে প্রশংসা করলেও অনেকেই আবার মানিয়ে নিতে কিছুটা হিমশিম খেয়েছেন। তবে সেই আলোচনার পর্ব চুকিয়ে এখন মিশন একটাই, মাল্টি স্পোর্টস ইভেন্টের জন্য স্টেডিয়ামকে প্রস্তুত করা। 6 সপ্তাহ ধরে যে সডন প্লাস্টিক হাইব্রিড ফিল্ড তৈরি করা হয়েছিল তার নিচের বালু, সেরামিক লেয়ার এবং ভ্যাকুয়াম সিস্টেম এখন সরিয়ে দ্রুত বেছানো হচ্ছে স্টেডিয়ামের সিগনেচার সিনথেটিক টার্ফ। মাঠের ভেতরের লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরের এই বিশাল লজিস্টিক যুদ্ধও যে কতটা নিখুঁত হতে পারে, বস্টন স্টেডিয়াম এখন তারই এক জীবন্ত উদাহরণ। ফিফা বিশ্বকাপের রাজকীয় অধ্যায় শেষে বস্টন স্টেডিয়াম এখন আবারও তৈরি হচ্ছে তার চেনা আমেরিকান ফুটবল এবং ক্লাসিক সকার লিগের উন্মাদনা ফিরিয়ে আনতে। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।
বিশ্বকাপের শেষ 16তে মেক্সিকোর বিপক্ষে ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়ের উত্তাপ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের টেলিভিশনেও। ম্যাচটি দেখেছেন প্রায় 4,49,00,000 দর্শক, যা যুক্তরাষ্ট্রের টিভি ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ফুটবল ম্যাচের নতুন রেকর্ড। ইংলিশ ভাষায় সম্প্রচারকারী চ্যানেল ফক্সে গড়ে ম্যাচটি উপভোগ করেন 2,17,00,000 দর্শক। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের বাইরে এটি ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ইংরেজি ভাষার সম্প্রচার। অন্যদিকে স্প্যানিশ ভাষার সম্প্রচারকারী তেলেমুন্দোতে ম্যাচটি দেখেছেন 2,32,00,000 দর্শক। এতে ভেঙে যায় মেক্সিকো ইকুয়েডর ম্যাচের আগের রেকর্ড। শেষ 16-র এই ম্যাচটি মাঠের পাশাপাশি দর্শক সংখ্যাতেও গড়েছে নতুন ইতিহাস। ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভেন্যুতে এবার জায়গা করে নিয়েছে বাংলাদেশ। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামের ভিআইপি লাউঞ্জে শোভা পাচ্ছে বাংলাদেশি শিল্পীর দেয়ালচিত্র। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল সহ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ হচ্ছে নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের ভিআইপি লাউঞ্জে রয়েছে জিহান ওয়াজেদের আঁকা 40 ফুট লম্বা ও 16 ফুট উঁচু একটি দেয়ালচিত্র। 2025 সালের শুরুতে স্টেডিয়াম কর্তৃপক্ষ তার সঙ্গে চুক্তি করেন। ছবিতে নিউ ইয়র্ক, নিউ জার্সি ও যুক্তরাষ্ট্রের ইতিহাস ও সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় আসরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থানে তার এই কাজ এখন সবার নজর কাটছে। বিশ্বকাপের ফাইনালের ভেন্যুতে তার এই কাজ শুধু তার নয়, পুরো বাংলাদেশের জন্য গর্বের। এ ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।